দূরে থাকো কাছে এসো না। এসো না, এসো না, দূরে থাকো কাছে এসো না। এসো না, যদি হৃদয় মাঝারে অধীর কামনা বসে থাকো, তবে ভালো বেসো না। কাছে এসো না, এসো না, দূরে থাকো কাছে এসো না। মানস কামল উদিত প্রণয়, মানস কামল উদিত প্রণয়, অরুণ কিরণে ছুঁয় না। তুমি জানো না তো প্রাণ অযতনে সুখ, তুমি জানো না তো প্রাণ অযতনে সুখ, যতনেতে বাড়ে যতনা, যতনা তুমি কাছে এসো না, এসো না, দূরে থাকো কাছে এসো না। এসো না, দূরে থাকো কাছে এসো না। হৃদয় মাঝারে অধীর কামনা, হৃদয় মাঝারে অধীর কামনা বসে থাকো, তবে ভালো বেসো না, বেসো না, বেসো না। দূরে থাকো কাছে এসো না, এসো না, দূরে থাকো কাছে এসো না, দূরে থাকো কাছে এসো
দূরে থাকো কাছে এসো না। এই যে গানটি আমি বললাম, এটি অমরগীতি ছায়াছবির গান, যে ছবিটি নিধু বাবু বা রামনিধি গুপ্ত তার জীবনালেখ্য এই ছবিটি ডাইরেক্টর ছিলেন তরুণ মজুমদার, আর আমরা দুজনে ছিলাম এই গানের দিকে, আমি এবং আমার অকৃত্রিম বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়। আপনার সঙ্গীত জীবনের পূর্বে কিছু ঘটনা আমরা জানতে চাই, যেমন আপনি কোথায় জন্মেছেন, কোথায় শিক্ষা নিয়েছেন সেই সম্পর্কে। আমি কলকাতায় জন্মেছি, যে কলকাতায় জন্মেছি আর যখন যে সময় জন্মেছি সেটার নাম পুরাতন কলিকাতা। কলকাতার এখন সে চেহারাই নেই। আমি জন্মের থেকে যে কলকাতাকে দেখেছি সেটা যেন গ্রাম্য কলকাতা, একটা গ্রামীণ পরিবেশ সেইখানটা ছিল, যেটা অধুনা লুপ্ত। প্রত্যেকটা বাড়ির পাশে খানিকটা করে জায়গা, খানিকটা করে বাগান, এরকম দুটো তিনটে চারটে বাড়ির পর বিরাট বিরাট মাঠ সব পড়ে আছে। তাইতে বল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ছেলেরা সব খেলছে। এখনকার মতন রাস্তায় আশ্রয় নিয়ে তাদের খেলতে হতো না। কত গাছ গাছালি এইসব সারা কলকাতায় ছিল। আর সব থেকে বড় কথা ছিল যেটা, সেটা এত লোকজন তো ছিল না। একবার এরকম হয়েছে, পড়াশোনার জন্য বাবা রাগ করেছে, তাই বলবো ওর বাড়ি ঢুকবো না। তো বাড়ি না ঢুকে কি করি, খানিকটা দূরে গিয়ে রাস্তার মোড়ে চুপ করে ওইখানে একটা জায়গায় রকের ওপর বসে রইল। তো বসে প্রায় সকাল থেকে বিকেল অবধি দেখছি ওই চেনা লোক গোটা কত গেল ওখান দিয়ে, 10-12টা, আবার তারা বিকেলের দিকে ফিরে আসছে, সেই একই মুখ। অন্য কোনো যানবাহন নেই, যানবাহনের মধ্যে আছে শুধু পালকি। তখন কলকাতায় পালকি চলতো খুব। আমার বাড়ির জন্য পালকির ডেকে নিয়ে এসেছি আমি। পালকি, নৌকা, ঘোড়ার গাড়ি, কখনো কখনো ওই জুড়ি গাড়ি, সে খটখট 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 করে চলেছে। আর তাইতে বোঝা যেত যে কোনো বড় জমিদার, বড় বাবু এই এতে যাচ্ছে। সপ্তাহে একখানা মোটর দেখা যেত। আমি জন্মেছিলাম সেই কলকাতায়। আর গান বাজনাটা যেটা আরম্ভ হলো, সেটা বিচিত্র ব্যাপার হলো। আমাদের সেই কলকাতায় ভোর থেকে রাত্রি 4:30-5টা থেকে ফেরিওয়ালা আরম্ভ হতো। মাখন চাই, মিছরি চাই, এই থেকে
একবারে হাঁড়ি করে মাখন মিজিয়ে সব নিয়ে সকালে এক প্রস্ত বেরিয়েছেন। সেই সময় বাবাজি মশাই ওই খঞ্জনি নিয়ে এইরকম রাই জাগো শ্যাম জাগো বলে শুক্র সারিবারে, রাই জাগো শ্যাম জাগো বলে শুক্র সারিবারে, কত নিদ্রা যাও গো ধনী, কত নিদ্রা যাও গো ধনী, কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও গো ধনী, কালো মানিকের কোলে। এই গান শুনতে শুনতে ঘুম ভাঙত। এমনই কলকাতা। তখন থেকে সেই যে ফেরিওয়ালা আরম্ভ হলো, সে ছোলার চাক চিনির চাক থেকে আরম্ভ করে যাবতীয় যত রকম আছে পর পর সারা দিন যে বেলা হচ্ছে অমনি কত রকম মিষ্টি টিষ্টি এসব কৃষ্ণনগরের সরপুরিয়া নেবে গো মুখে, প্রত্যেকটা এক এক রকম ডাক ছিল। সেই আওয়াজটা শুনলে লোকে বুঝতে পারত যে এখন এইটা বিক্রি হচ্ছে। আবার সব বাড়িতে বাড়িতে এসে জিজ্ঞেস করতো অমুকটা দেবো, দিয়ে যাব কি? তখন জিনিসপত্র এত বেশি ছিল, কিনবার মানুষ ছিল না, কম। তো সেই রকম চলতো। একদিন হলো দুপুরবেলা খুব রংচঙে ঢোল একটা, ঢোলওয়ালা বাজতে বাজতে যাচ্ছে, আর সেইটা এইটা দেখে আমি কাঁদতে লাগলুম আমার দাদুর কাছে। আমরা ওইটা কিনে দিতে হবে। বলে ওটা তো কি হবে? আমি ওইটা আমার কিনে দাও, ওইটা আমি বাজাবো। বলে আরে ও তো অপলকা, ওসব বাজে না, ওসব করো না, শুধু শুধু চারান্না পয়সা নষ্ট হবে না, সে আমি কিছুই শুনবো না। তা সেই রকম 3 দিন করবার পর 4 দিনের দিন সেইটা এনে দিলে। এই হলো আমার সূত্রপাত। সেই ছোট্ট লাল রঙের সেই ঢোলটা, সেটা বাজাতাম। আশ্চর্য কি ব্যাপার হলো, কিছু বুঝলাম না। একই বোধহয় ভবিতব্য বলে, তখন সে কথা বুঝবার বয়স হয়নি। সেইটে আমি বাজাতাম, শুনবার জন্য পাড়ার লোক সব আসত, যে কিরম বাজাচ্ছে শুনি। সেইটে থেকে এলো তবলা। আমার দাদু বললো তাহলে এটা একটু ঠেকা, তোকে শিখিয়ে দিই বলে আমাকে ওই তবলার ঠেকা দিতে লাগলো। তখন এরা ত্রিতাল বলতো না, 16 মাত্রা যে ত্রিতাল এখনো বলা হয় তাকে বলতো কাওয়ালি। বলতো কাওয়ালি হোক, ধাদিন ধিন্দাই বাজে, কিন্তু কাওয়ালি বলতো। এই হলো আমার তবলায় দীক্ষা। দাদু কিন্তু বাড়িতে সবসময় গান করতেন, তার গানের চর্চা ছিল। এবং তখন পরস্পর এত সৌহার্দ্য, সমস্ত শিল্পীর সঙ্গে তার জানাশোনা। আমার হাব ভাব দেখে বলে এই যদি করতে হয় তাই কর, কিন্তু ভালো করে তবলা পাখোয়া যেসব শিখতে হবে, না শিখলে সব গান হয় না। শুনে ওরকম করে গান হবে না।
যদি করতে হয় সিস্টেম করে করো। সেই তবলা আরম্ভ হলো। আমার সঙ্গে পরিচয় করে দিলেন বন্দি প্রসাদ মিশ্র, কণ্ঠী মহারাজের ঘরানা, কিশোর মহারাজ এদের আছেন এখনো আমার সঙ্গে, কিশোর মহারাজের এ নিয়ে কথা হয়। তো এদের এই ঘরে শিখতে লাগলাম। পরবর্তীকালে খান সাহেবদের ঘরেও গেছিলাম। কেরামতের বাবার কাছে, মজিদ খান সাহেবের কাছে, ছোট্টেন হোসেন খান সাহেবের কাছে। তারপর থেকে তবলায় ক্রমশ আমার নাম হতে লাগলো। এবং সারেঙ্গিয়া, তখনকার মস্ত বড় সারেঙ্গিয়া ছিল ছোটে খান সাহেব, তিনি আমায় ভালোবাসতেন। তার সঙ্গে সঙ্গত করতাম। দু এক জায়গায় এনায়েত খান সাহেব, তখন অত বড় সেতারি, ইমদাদ খান সাহেবের ঘর বানা, এনায়েত খান সাহেব বলে তো তুমি আমার সঙ্গে বাজাও। বালিশের ওপর বসে বাজাচ্ছি তখন, এমনি শীতে বসে তবলাটা পাওয়া যায় না বলে বালিশের মাথায় উঠিস। আর কমল দাশগুপ্ত দাদা বিমল দাশগুপ্ত, তখন তাকে বিমল দা বলতুম না আমি, বিমল বাবু, তার সঙ্গে বাজাতাম। সেই সময় আমাকে নিয়ে গেলেন পরিতোষশীল, পরিতোষ দা, মস্ত বড় ভেলা বাজিয়ে তখনকার দিনে, সকলেই হয়তো নাম শুনেছ, পরিতোষশীল। সেই পরিতোষদার সঙ্গে তখন সঙ্গত করতে লাগলাম। এবং গ্রামোফোনে যাতে আমি যাই, তখন থেকে আমার কানে বলছে। আবার সব থেকে আশ্চর্য যে পরিতোষদার জন্যে আমি রেডিওতে চান্স পেয়েছি, কিন্তু সেটা সক্রিয় তিনি আমাকে ওভাবে না নিয়ে গিয়ে, তার বাড়িতে যখন জলসা হচ্ছে তখন সেই সময় রেডিওর বড়বাবু নিপেন মজুমদার, নিপেনবাবু এসেছেন ওখানে। আমি তখন বাইরে গান করি না, তবে দাদুর কাছে আমি সবসময় থাকতাম। আমার শোয়া টোয়া খাওয়া ইত্যাদি ইত্যাদি তার কাছেই হতো। এদের বেশ পছন্দ হতো না বাবা মাকে, মানে এদের হাব ভাব একরকম ছিল আর দাদুর হাব ভাব আর একরকম ছিল। সেই জন্যে ওই কাজটাই পছন্দ হতো। তো ওই সব সময় গানটা শুনতাম, সব কানে আসতো। কখনো ধ্রুপদ গাইছে, কখনো খেয়াল গাইছে, কখনো টপ্পা টপ্পা এসব হচ্ছে। পরবর্তীকালে দাদু মস্ত বড় টপ্পা গাইয়ে আমাদের খান সাহেবের কাছে তখন ওই টপ্পা তালিম নিচ্ছেন। তো দাদুর কাছে যেমন আমি ঋণী আমার গানের ব্যাপারে, তেমনি তার বন্ধু কালুবাবু, চন্দ্রনগর কীর্তানীপাড়া জমিদার জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাকে গানের ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছেন, শিখিয়েছেন। এবং রমজান খান সাহেব ওইখানেই ছিলেন, টপ্পার তিনি সম্রাট ছিলেন। তার মা মস্ত বড় গায়িকা, কাশীর দরবারে মহারাজের ওখানে ছিলেন। তা সবসময় কানে এইগুলো আসতো। কোনো গান শুনলি যেন মনে হতো চেনা, তো আমার অচেনা গান না। সেই সময় গান যারা শিখতে চাইতেন তারা কিভাবে গান শিখতেন? তখন যদি কেউ গান শিখতে চাইতো তাহলে কিভাবে
সে সময় শিক্ষার পদ্ধতি অন্যরকম ছিল। যেমন আমি একটা ছোট গল্প বললে সে আরো পরিষ্কার হবে। প্রথমে তো দাদু বললে আমাকে যে আমার বন্ধু যোগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মস্ত বড় ধ্রুপদী, বিষ্ণুপুর ঘরানার, তিনি আছেন, তার কাছে ধ্রুপদ শিখতে হবে। সে আরম্ভ করলাম। তখন আমার গুরুদেব যোগীনবাবু ধ্রুপদ তালিম দিচ্ছেন। সেই সময় তার কয়েক বছর পর শুনলাম রামপুর থেকে, রামপুর নবাবের গাইয়ে সভা সঙ্গীত শিল্পী আর কি এসেছেন, মেহেদী হোসেন খাঁ সাহেব। মেহেদী হোসেন খাঁ সাহেব এসছেন শুনে আমি একবার তার গান শুনতে গেলাম, শুনে অভিভূত হয়ে গেলাম। কি গলা, কি গান, আমাকে একটু শেখাবেন না? তার তবলাবাজি যিনি, তাকে ধরলাম, যদি একটু ব্যবস্থা করে দেন। খাঁ সাহেবের সঙ্গে তিনি কথা বলে আমাকে বলে অমুক দিন এসো। উনি থাকতেন ইন্টালিতে, ডক্টর লেন। সেইখানে যোগাযোগ করে বাড়িতে বলে গালাগাল খেয়ে এইসব করে জোগাড় করেছি তাকে এই মিষ্টি, ফল, তারপর এই সিল্কের জামার কাপড় এসব দিতে হবে। সেই সব জোগাড় করে ওখানে গেছি। যেদিন উনি দিয়েছেন সেই দিনটা তো আমাকে बोले क्या रे क्या है? हमने थोड़ा गाने का तालीम तालीम कौन बोला? তা আমি ওই তার তবলচিকে দেখিয়ে দিলাম। তখন বললো ও হ্যাঁ আচ্ছা বাত কর, তুই কি গান করিস নাকি? আমি সেই যা করি ও তোমার আপনাকে শোনাবার মতো নয়। বলে আর কি? তখন ও তবলাবাজি বলে ভালো বাজায় তবলা। তাই নাকি? এই থোড়া তবলা শোনাও তো। তা দুটো লাইন উনি বললেন, আমি তবলা বাজিয়ে এরকম মানে চিন্তার গানের ওপর চলে যা बोला न दागे तीन तीन ना चले जा बोला न लागे बोला दागे लगी चले जा लागे चले जा बोला ना